নমস্কার, আপনাদের সবাইকে কথা মুখে স্বাগত জানাচ্ছি এবং আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, ফলে কেউ স্কিপ করবেন না। ব্যাপারটা হলো যে আরএসএস বিজেপির দ্বন্দ্বটা যখন সামনাসামনি আরও চলে আসছে, যে সময় ইন্ডিয়া জোট বিজেপিকে প্রায় নাজেহাল অবস্থা করে দিচ্ছে, সেই সময় আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে ইস্যুর দিকে আমরা কেউ তাকাচ্ছি না, ফলে সেই ইস্যুটা চোখের সামনে আছে কিন্তু ধরতে পারছি না। চোখের আলোয় দেখেছিলাম, চোখের বাহিরে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু এটা একদম চোখের সামনে আছে, তবুও আমরা সেই ইস্যুর দিকে তাকাচ্ছি না, কিন্তু প্রতিদিন সেই ইস্যুটা ফেস করছি। সেই ইস্যুতে যাব। তার আগে বলে নিই, আরএসএস আবার বিজেপিকে তোপ দেগে বলেছে যে অজিত পাওয়ারের মতো দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে বা দুর্নীতিগ্রস্তদের যদি বিজেপি দলে নেয়, তাহলে বিজেপির ব্র্যান্ড ভ্যালু কমে আসে এবং এই ব্র্যান্ড ভ্যালু কমার কারণেই নাকি মহারাষ্ট্রে বিজেপির মহাপতন হয়েছে। এ কথা আরএসএসের এক নেতা লিখেছেন, পরিষ্কারভাবে তিনি এ কথা লিখেছেন। ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যখন আপনি দেখলেন যে আরএসএসের সাথে বিজেপির যে দ্বন্দ্বের বিষয়টা, জেপি নাড্ডা যেদিন বলেছিলেন যে আরএসএস থেকে বিজেপি এখন মুক্ত হয়ে গেছে, আরএসএস এখন শুধুমাত্র অভিভাবক, সেদিন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেছিল। তারপর যখন আমরা দেখলাম, ভয়ঙ্করভাবেই দেখলাম যে মোহন ভাগবত যখন পরিষ্কার বললেন যে কিভাবে আমরা বিরোধী কেউ নয়, সবাই প্রতিদ্বন্দ্বী, ফলে বিরোধীদেরও প্রতিদ্বন্দ্বীদেরও একটা বিচারধারা আছে, সমস্ত বিচারধারাকে একসাথে নিয়ে চলতে হবে। এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে থেকে কিন্তু একটা পর্যায়ক্রম বেরিয়ে আসছে। সেই পর্যায়ক্রম কি, যে বিজেপির পলিসিগুলোকে কোনোভাবে আর আরএসএস অনুমোদন করছে না। তার মানে এই নয় যে আরএসএসের পলিসি খুব ভালো, আরএসএস খুব ধর্মনিরপেক্ষ। তারা দুদিন আগে অবধি সেকুলারিজম, রাষ্ট্রদ্রোহ হয় লিখতেন, রাষ্ট্রদ্রোহকে দুসরা ভাষা লিখতেন, আজও সে কথা হয়তো মানেন। একটা সময় অবধি তারা কিন্তু ভারতীয় জাতীয় পতাকাও ব্যবহার করতেন না। আজকে বিজেপির মধ্যে যা যা দোষ রয়েছে সাম্প্রদায়িকতার, সমস্ত দোষের কিন্তু আসল কাণ্ডারি আরএসএস। তাহলে আরএসএস এই মুহূর্তে বিজেপির থেকে সরতে চাইছে কেন? সরতে চাইছে দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে মোদির অর্থনীতিতে এবং তার রাজনীতিতে সংঘর পুরনো নেতারা দেখছে তারা ক্রমশ কোণঠাসা হয়ে রয়েছে, সংঘ অনেক বেশি তাদের থেকে এগিয়ে যেতে চাইছে। এটা বাজপেয়ীজির সময় হয়েছিল, সুদর্শন সেই সময় অন্য নেতা খোঁজার একটা আভাস দিয়েছিলেন। আবার এটাও হতে পারে যে মোদিজির অর্থনীতি রাজনীতির কারণে সংঘের ওপর বিরক্ত হয়ে মানুষ যাতে করে অন্য রাজনীতির দলের দিকে না চলে যায়, তাদের মধ্যে অন্য রাজনৈতিক ট্রান্সফরমেশন যাতে করে না চলে আসে, তার জন্য এই খেলাটা রচনা হতে পারে। যে আমি আর আপনি দুজনেই একই আইডিওলজিতে বিশ্বাস করি, এবার আমাদের মধ্যে দ্বন্দ্ব, আপনি ভুল করছেন দেখে আমি একটা আপনার সাথে একটা দ্বন্দ্ব রাখলাম, যাতে করে সাধারণ মানুষ আপনাকে ছেড়ে যেন অন্য দিকে না যায়, আমার দিকে চলে আসে। অর্থাৎ একই অ্যাম্বিটের মধ্যে ব্যাপারটা থাকলো, খেলার মাঠে বলটা থাকলো, অন্য খেলার মাঠে চলে গেল না। কেননা মহারাষ্ট্র দেখিয়ে দিয়েছিল শিবসেনা যে তাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন আসতে বাধ্য। কেননা এই মুহূর্তে বিরাটভাবে সংখ্যালঘু সম্প্রদায় বলবো না, কিন্তু বাজারে মিডিয়ার ভাষায় সংখ্যালঘু সম্প্রদায় তাদের সাথে চলে গেছে। আমি এভাবে বলি না, বাজারে মিডিয়ার ভাষাটাকে জাস্ট ব্যবহার করলাম। এই সংখ্যালঘু সম্প্রদায় মানে কি, একদম গরিব মুটে মজুর দলিতরা চলে গেছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে কখন হয়নি। সেই ঘটনা যেটা না হয়, সেটার জন্য আরএসএসের এই প্ল্যানটা হতে পারে। আরেকটা কারণে আরএসএসের এই প্ল্যানটা হতে পারে যে ভীষণভাবে আরএসএসের নেতারা, যারা কিনা মোদিজিকে আজকে এই জায়গায় এনেছেন, তারা সাইড লাইনের ধারে চলে যাচ্ছেন। তারা দেখছেন যে কোনোভাবেই তাদের যে চিন্তা রয়েছে, তাদের যে হিন্দু রাষ্ট্রের ধারণা রয়েছে, তার সঙ্গে মোদিজির হিন্দু রাষ্ট্রের ধারণার কোনো তারা মিল খুঁজে পাচ্ছেন না। আরেকটা কারণ রয়েছে, আমি অনেক আগেও বলেছিলাম, স্বদেশী জাগরণ মঞ্চ সহ যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে সংঘ পরিবারের, যারা আরএসএসকে মেনে চলে, তাদের অর্থনৈতিক পলিসির সাথে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের অর্থনীতির পলিসির একটা বিরাট ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। এই ডিফারেন্সটার কারণেও কিন্তু আরএসএস সরে যাচ্ছে। ফলে এই তিনটে কারণ মেন। এক, যাতে করে সংঘের বাইরে শিবসেনার মতো কেস না হয়, যে পুরোপুরি সংঘের অ্যাম্বিটের বাইরে চলে গেল। দুই, আরএসএসের নেতারা সাইডলাইন হয়ে যাচ্ছে বিজেপির নেতাদের থেকে, তারা সাইডলাইন হয়ে যাচ্ছে। বিজেপি এতটা বড় হয়ে গেছে, মোদি সরকারের কনসেপ্ট এসে গেছে, বিজেপি সরকার আর নয়, মোদি সরকার। ফলে তারা সাইডলাইন হয়ে গেছে। তিন, তারা ভয়ঙ্করভাবে কিন্তু আরএসএসের যে একটা অংশ রয়েছে, যারা ভয়ঙ্করভাবে একটা স্বদেশী ইকোনমির কথা বলতো, মানে কিছুটা নেহেরুভিয়ান ইকোনমির কথা বলতো, সেই নেহেরুভিয়ান ইকোনমির থেকে বিজেপি এমন জায়গায় চলে গেছে যেখানে দাঁড়িয়ে
সেই স্বদেশী জাগরণ মঞ্চ, মজদুর সংঘের মতো যে সংগঠনগুলো আছে তাদের মনে হচ্ছে এই বিজেপি তাদের চেনাই নয়। এই তিনটে মূলত কারণে ওই দিকে গেছে। কিন্তু এবার অন্য একটা কথায় আসি, এই তিনটে কারণে গেছে, খুব দারুণ ব্যাপার। কিন্তু আসল কথায় যেটা আসছি সেটা হলো যে আসল রাজনৈতিক কথাগুলো কি আমাদের চারপাশে এখন আলোচিত হচ্ছে? নিশ্চয়ই রাহুল গান্ধী দরিদ্রের কথা তুলে ধরছেন, ক্ষমতায় কংগ্রেস এলে 100 দিনের কাজের মজুরি 400 টাকা বাড়াবেন। কিন্তু এই পরিস্থিতিটা একটু দেখুন তো, এই পরিস্থিতি থেকে কিন্তু একটা বিশাল বিষয় আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, যে একটু আগে যেটা বলছিলাম যে আমার চোখের সামনেই রয়েছে ভারতবর্ষের ভয়ঙ্কর জলসংকটের যে ঘটনাটা, সেটা আপনার আমার চোখের সামনেই রয়েছে, তবু আমরা চোখ চেয়ে দেখতে পাচ্ছি না। কিন্তু এই ঘটনার প্রত্যেকের আমরা বলি হচ্ছি, এবং এ নিয়ে মিডিয়া চুপ হয়ে রয়েছে। আর যারাও বলছেন তারাও ভয়ঙ্করভাবে প্রকৃত কারণের গভীরে যাচ্ছেন না। যেখানে আমরা আরএসএস, বিজেপি, রাহুল গান্ধী ইত্যাদি নিয়ে এত কথা বলছি, কে প্রতিদ্বন্দ্বী না কে বন্ধু সেসব নিয়ে কথা বলছি, কিন্তু এই যে মানুষের যে এই মৃত্যু, অসহায় মানুষের যে এই অদ্ভুতভাবে প্রতি মুহূর্তের মৃত্যু মিছিল, সেটা নিয়ে তো আমরা কথা বলছি না। ভারতবর্ষে শুধু বছরে 5000 শিশু ডায়রিয়ায় মারা যায়, ফলে একটু পানীয় জল যদি সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যেত তাহলে এই মৃত্যুটা হতো না। ভারতবর্ষের মতো দেশে 163 কোটি লোক, 163 মিলিয়ন, মানে যে 13 কোটির একটু বেশি লোক ন্যূনতম পানীয় জল পায় না। হর ঘর জল মিশন হয়েছে, তবু পায় না। 13 কোটি লোক ভারতবর্ষে ন্যূনতম একটু পরিশ্রুত পানীয় জল পান না। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, আরও ভয়ঙ্করভাবে যেটা হয়েছে, সে ভারতবর্ষে যে 21% রোগ রয়েছে, সেই রোগগুলো মানে জীবাণুঘটিত যে রোগ রয়েছে, সেই 21% রোগ জল থেকে আসে। এটা তো টিপ অফ দ্য আইসবার্গ হলো। कितना टाइम लगता है? 1-2 घंटा। গ্রামের মহিলাদের জল তুলতে এখনও, এই ভিডিও থেকে পরিষ্কার হয়ে গেছে, গ্রামের মহিলাদের এখনও জল তুলতে এত ঘন্টা করে হাঁটতে হয়। তা যে মানুষটাই জল থেকে এই কাঁধে, আপনারা দেখলেন ভিডিওতে, যে মানে মাথায় ওরকম একটা পাত্র নিয়ে হাঁটছে, ওরকম একটা কলসি নিয়ে হাঁটছে, তা সেই মানুষটার কাছে এটা কোনো ইস্যু হচ্ছে না। এটা হতে পারে? মিডিয়া যতই একভাবে বলুক যে আমরা ওদের সাথে কথা বলার সময় ওরা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, ওদের কাছে ওটা ইস্যু নয়, এটা হতে পারে না। যে মিডিয়া এটা তুলে ধরছে সেও হয়তো আসল জায়গাটা বুঝতে পারেনি। আসলে মানুষের কাছে একটা বিষয় কখন ইস্যু হয়, যখন সেই বিষয়টা মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। এই মানুষগুলো জানে এভাবে আমরা চিরকাল অভ্যস্ত হয়ে গেছি। রাগ দুঃখ করলে, সরকার বদলালেও এটাই চলবে, কোনো সরকারই এই জায়গাটায় অন্তত হাত দেবে না, সেই জায়গা থেকে এই মানুষদের কাছে এটা ইস্যু নয়। যারা এটা কভার করেছেন তারা অবাক হয়ে বলছেন যে এত দূর 3 ঘন্টা হেঁটে যাচ্ছে, 2 ঘন্টা হেঁটে যাচ্ছে, এই মানুষগুলোর কাছে জলের ইস্যু হচ্ছে না। কিন্তু সেই সাংবাদিকরা বুঝতে পারছেন না, বা তাদের ধারণায় এটা আসছে না যে দীর্ঘদিন ধরে বঞ্চনা সহ্য করতে করতে বঞ্চনাকেই মানুষ অমনিপোটেন্ট ভেবে নেয়। ফলে এটা একটা সামাজিক হ্যালুসিনেশন তৈরি হয়, যে সামাজিক হ্যালুসিনেশনের মধ্যে এখন গোটা ভারতবর্ষ রয়েছে। সেই সামাজিক হ্যালুসিনেশনটা কি? সেই সামাজিক হ্যালুসিনেশনটা হচ্ছে আরএসএস বিজেপির দ্বন্দ্ব নিয়ে প্রচুর কথা হবে, কিন্তু জলসংকট নিয়ে কথা হবে না। সেই সামাজিক দ্বন্দ্বটা কি? রাহুল গান্ধীর বক্তব্যগুলোকে কিছুটা এবার মিডিয়া তুলে ধরছে, আগে একদম তুলে ধরতো না, এবার কিছুটা মিডিয়া তুলে ধরছে। কিন্তু বিরোধী রাজনীতিরও যে জলসংকট নিয়ে অনেক বড় ভূমিকা থাকার কথা, পরিবেশ দূষণ নিয়ে অনেক বড় ভূমিকা থাকার কথা, সেই ভূমিকাগুলো নিয়ে এরা কথা বলবেন না। ফলে একভাবে একটা অদ্ভুত কনসেনসাস তৈরি হয়ে যাবে। পরিবেশ দূষণটা যেন আমাদের প্রত্যেকের জীবনে থাকবে, কিন্তু সেটা বৃহত্তর ইস্যু হবে না। সোনাম ওয়াংচুক এই জন্যে গোটা লাদাখে কিন্তু পরিবেশ দূষণ এবং গণতন্ত্রকে একসাথে মিশিয়েছিলেন। সোনাম ওয়াংচুক পরিষ্কার বলেছিলেন যে লাদাখের লোক এবার কাকে ভোট দেবে, কারণ সেখানে তো কোনো ডেমোক্রেটিক ইলেকট্রিক বডি নেই, এবং তার সঙ্গে সঙ্গে দেখিয়েছিলেন যে লাদাখের পরিবেশ কী করে বিপন্ন হচ্ছে, এবং সেই আন্দোলনের লাভ কিন্তু কংগ্রেস ঘরে তুলেছিল। লাদাখের জয়ীকে কংগ্রেসই তো, যদ্দূর আমি জানি, লাদাখের সেই বিষয়টার লাভ কংগ্রেস ঘরে তুলেছে। ফলে পরিবেশ আন্দোলন নিয়ে, এই জলের সংকট নিয়ে কিন্তু কথা হচ্ছে না। এবার আপনি বলবেন শুধু ভারতবর্ষে নয়, আগামী একটা বিশ্বযুদ্ধ আসতে পারে, 3য় বিশ্বযুদ্ধ জল নিয়ে। কেন বিশ্বের ইতিহাস এইভাবে দেখানো হচ্ছে, বিশ্বের রাজনীতি এখন এরকম জায়গায় চলে গেছে, ডেমোগ্রাফিটা এমন জায়গায় চলে গেছে, কিছু জল সমৃদ্ধ অঞ্চল হবে, কিছু একদম জলহীন অঞ্চল হবে। যেটা ভারতবর্ষের ডেঞ্জার কি?
ভারতবর্ষে গোটা বিশ্বের যে পরিশ্রুত জল তার 4% পাওয়া যায়, মানে যেটাকে ড্রিঙ্কেবল বলে, সেই তার 4% পাওয়া যায়। এবং ভারতবর্ষে ভূগর্ভস্থ জল এমন তোলা হচ্ছে যে কম্বোডিয়া চাষের কাজের জন্যে, যে কম্বোডিয়া, চায়না, ইউএসএ ইত্যাদি দেশের থেকেও বেশি ভূগর্ভস্থ জল ভারতবর্ষে তুলে নেওয়া হয়। ফলে ভারতবর্ষ জুড়ে কিন্তু একটা ভয়ঙ্কর সংকট তৈরি হয়েছে। এবং এই যে চাষের যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটটার সাথে গ্রিন রেভলিউশনের সম্পর্ক রয়েছে, অর্থাৎ ক্যাপিটালিজমের একটা গভীর সংকট রয়েছে, যে কৃষির উৎপাদন বাড়বে কিন্তু পরিবেশ ধ্বংস হয়ে যাবে। এক ফসলা জমি দ্বিফসলি হবে কিন্তু বেশি দিন আর চাষ করা যাবে না, ভূগর্ভস্থ জল এবং তার সঙ্গে সঙ্গে ভূগর্ভস্থ জলের স্তর অনেক নিচে চলে যাবে। ফলে ভারতবর্ষের একটা বড় অংশে আজকে লাভজনক পেশাটা হচ্ছে না চাষ। ফলে ভারতবর্ষের গ্রাম থেকে দেশান্তরিত হচ্ছেন মানুষ। সেই মানুষের একটা অংশ কুয়েতে চলে যাচ্ছেন এবং পুড়ে মারা যাচ্ছেন, সেই অর্থও পাচ্ছেন না। সুতরাং একটা অদ্ভুত ব্যাপার তৈরি করা হয়েছে যে আপনার চোখের সামনে জলসংকট থাকবে, সেটা নিয়ে কেউ কথা বলবে না। আরএসএস বিজেপির বিষয়টা নিয়ে অনেক বেশি এমফ্যাসিস দেওয়া হবে। কেন? আরএসএস বিজেপি নিয়েও কথা বলতে হবে, তাদের দ্বন্দ্ব নিয়েও কথা বলতে হবে, কিন্তু জলসংকট নিয়েও তো কথা বলতে হবে, পরিবেশ দূষণের সমস্যা নিয়েও তো কথা বলতে হবে। কিন্তু সেগুলো নিয়ে কেউ কথা বলবে না, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে নার মতো সবাই বিষয়গুলো এড়িয়ে যাবে এবং আপনিও এড়িয়ে যাবেন। আপনিও এই ভিডিওটাকে লাখ লাখ শেয়ার করবেন না, আপনিও এড়িয়ে যাবেন। কেননা আপনার মধ্যেও তো আমাদের মধ্যেও তো একটা হ্যালুসিনেশন তৈরি হয়েছে যে আমাদের যে সংকটটা রয়েছে, যে সংকটের ভেতর আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রতিদিন যে সংকটের মধ্যে দিয়ে আমরা হাঁটি, সেই সংকটকে আমরা দেখতে পাই না। যে ভয়ঙ্কর বাদুড়ঝোলা বাসে আমরা যাই, কেন এরকম বাসে যাব পয়সা দেওয়ার পরেও? এই প্রশ্নটাই আমরা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করি না এই প্রশ্নটা নিয়ে কথা বলতে। এখনও গ্রাম সমাজ এই প্রশ্নটা নিয়ে কথা বলতে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোকে বাধ্য করেনি যে এত মাইল কেন একটা মানুষ কাঁধে ওরকম, পিঠে ওরকম, মাথায় ওরকম একটা জলের কলসি নিয়ে হাঁটবে। ফলে আজকের মূল প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলোকে সারফেসে তুলে আনা। এই প্রশ্নগুলো যত সারফেসে উঠে আসবে তত কিন্তু রাজনৈতিক দল বাধ্য হবে। সুতরাং সেই জায়গা থেকে নাগরিক সমাজকে আজকে গর্জে উঠতে হবে, গর্জন করতে হবে, গর্জে উঠে বলতে হবে যে আমাদের আসল ইস্যুগুলো নিয়ে কথা বলো। সেই আসল ইস্যুগুলোর মধ্যে জলসংকট আছে, পরিবেশ দূষণ আছে, কাজের অধিকার আছে। সেই আসল ইস্যুগুলোর মধ্যে সুন্দরভাবে একটা ট্রান্সপোর্টেশনে আমি যাব, আমার যাওয়াটা যুদ্ধ নয়, আমার অফিস যাওয়াটা যুদ্ধ নয়, সেই বিষয়টা আছে। সুতরাং সেই বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয় এবং আপনি আমি সেই বিষয়কে এড়িয়ে যাওয়ার কিন্তু আমরাও তার সৈনিক হয়ে যাই, সেই সামাজিক হ্যালুসিনেশনের সৈনিক হয়ে যাই। তাই আমি দেখি নানা ট্র্যাশ চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বাড়ে, আমার কোনো দুঃখ নেই। যারা কথামুখকে সাবস্ক্রাইব করেছেন এইরকম একটা সময় দাঁড়িয়ে তাদের প্রত্যেককে অভিনন্দন। কিন্তু তবু বলবো এই ভিডিওটা অন্তত হাজার হাজার মানুষের কাছে আপনি পৌঁছে দিন। কেননা উন্নত যে কোনো কিছু দেখা মানুষের কিন্তু জন্মগত অধিকার। আমি উন্নত বলতে আমার ভিডিওটার কথা শুধু বলছি না, যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াই কিন্তু এই জলসংকট থেকে ফাঁসিবাদের সংকট নিয়ে সবচেয়ে বড় কথাটা বলে, আর কেউ বলে না। সুতরাং আপনি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে থাকুন, কথামুখ সাবস্ক্রাইব করুন, কথামুখকে পৌঁছে দিন ঘরে ঘরে। তবে কিন্তু একটা জায়গায় আমরা হয়তো পৌঁছতে পারবো, অন্তত চৈতন্যের ক্ষেত্রে। এই বলে এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি কথামুখের এই অনুষ্ঠানটা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন, বহু মানুষের কাছে পৌঁছে দেবেন, আর যদি সম্ভব হয় আমাদের সাপোর্ট করবেন ইউটিউবে এবং আপনারা মেম্বারশিপ আশা করি নেবেন।